একটা দুয়ার বন্ধ হবে, 10টা দুয়ার খুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বৈশা রয়েছে চেয়ারে, মেডিসিন ঠিক জায়গা মতো দিছে। ভাই, অত্যন্ত সুখবর একটা, বাংলাদেশে 20,000 কোটি টাকা ব্যয় করে একটা উন্নত মানের হাসপাতাল, যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে, যাইতে না হয় থাইল্যান্ডে, যাইতে না হয় সিঙ্গাপুরে। 48 ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনূসের অকল্পনীয় সফলতা। চারদিকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদের বন্যা। এত বড় সফলতা আসবে ডক্টর ইউনূস সরকারও কল্পনা করেন। আমরা বলছি না ডক্টর ইউনূস অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডক্টর ইউনূসের পক্ষে সব সম্ভব। বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই, যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা শহরে। দেশের স্বার্থে আমরা যে সবকিছুই করতে পারি তার প্রমাণ হবে এই 12 তারিখে ইনশাআল্লাহ। গেছু কুস্তি গিয়ে সাপ বের হয়ে আসলো, মির্জা আব্বাসের কপাল খারাপ হয়ে গেল। মির্জা আব্বাসের জিন্দগি বরবাদ করে ফেলেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সার্জি তার হাসনাত আব্দুল্লাহকে দুদকে পাঠিয়েছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের হদিস নেওয়ার জন্য। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়ে 10টা গইনা গইনা বাড়ি দেয়, এক একটা বাড়ির জন্য আমি 1 লক্ষ টাকা দেবো। যদি কোনো মানুষ এই কুত্তার বাচ্চাকে এমন একটি তথ্য জাতির কাছে দিলেন, যেই তথ্যটা 53 বছরে অনেকেই দেয়নি। আমরা শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আমরা জানতাম না, আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ নাম আর থাকবে না, বাংলাদেশ নামের পরিবর্তন করতে হবে। এ আবার কোন রাজাকার আলবদর আল শামসের জন্ম হলো যে বাংলাদেশ নামক রাষ্ট্র চায় না, বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায়, বাংলার এই জায়গায় তারা নতুন কিছু আনতে চায়। আসলে কি তাই? আমি খুব অবাক হই যখন আমরা অন্তর্নিহিত বাস্তব সত্য কথাটাই জানি না বা জানার চেষ্টাও করি না। আসলে বাংলাদেশের নামটা কি বলেন? আমাদের দেশের নাম কি শুধু বাংলাদেশ? আমাদের দেশের সাংবিধানিক পূর্ণাঙ্গ নামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের এই শব্দটা নিয়ে, গণপ্রজাতন্ত্রী, এই যে প্রজা শব্দ, এই শব্দ নিয়ে আমরা কিন্তু টকশো করি, সেটা হালাল। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেমিনার করি, সেটা কিন্তু হালাল। আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদেরকে প্রজা শব্দ দিয়েই আটকিয়ে রাখা হয়েছে, এখন আবার আমাদের অধিকার চাওয়ার কি আছে, আমরাই কিন্তু বলি। এবং এই কথাগুলো কিন্তু আমরা একে অপরের সাথে আলোচনা সমালোচনা করি যে রাষ্ট্রের নামের সাথেই এমন একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে যেই শব্দটার কারণেই আমি জন্মগতভাবে হীনমন্য হয়ে জন্মগ্রহণ করছি, মানে আমি প্রজা। তো যে রাষ্ট্রের আমি প্রজা, আমাকে তো সেই প্রজা হিসেবেই শেখ হাসিনা ব্যবহার করবে। 16 বছর পর্যন্ত জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কারণ আপনি তো প্রজা, আপনি তো এই দেশের রাজা না। আপনি এমন কোনো নাম দেননি যেই নামের কারণে আপনার হৃদয়ের ভিতরে মনে হবে রাষ্ট্র আপনার গোলাম, রাষ্ট্র আপনার জন্য করতে বাধ্য। এই যে একটা শব্দচয়ন, এই শব্দচয়নটা সম্পর্কে আমাদেরকে কেউ জানায়নি, আমাদেরকে কেউ বুঝায়নি। এখনো আমাদের এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াগুলো সহ কারো কোনো সঠিক তথ্য দেওয়ার মানসিকতাও নেই। কারণ নেই জানেন, আমরা সবাই মনে করি যে চটকদারি কিছু একটা বলতে চাই। আমিও আমরা সবাই একই রোগের রোগাক্রান্ত। চটকদারি না দেখলে এদেশের মানুষ আবার দেখতেও চায় না, শুনতেও চায় না। তো স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলনের যে প্রস্তাবনা গতকালকে দিয়েছে সংস্কার কমিশনে, তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নাম যেহেতু আছে, বাংলাদেশের মানে আপনার কি বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এইটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার। বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না, বাংলাদেশ এদেশই থাকবে, বাংলাদেশই আছে। এটাও যদি কখনো কারো কাছে পরিবর্তনের মনে হয়, সেটাও তার সাংবিধানিক অধিকার, সে চাইলে মতামত দিতে পারে, তার একটা নতুন মানে অভিব্যক্তি প্রকাশ করতেই পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বাংলাদেশ নামের কোনো পরিবর্তন ইসলামী আন্দোলন চায়নি, বা আমিও চাচ্ছি না, বা কেউ চাবে না। তাহলে ইসলামী আন্দোলন কি চেয়েছে? তারা চেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ, তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এই জনকল্যাণ শব্দটা এখানে তারা প্রজার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায়, যাতে করে আপনি বাংলাদেশের একজন জনকল্যাণ, আপনার জন্য রাষ্ট্র জনকল্যাণমুখী কাজ নিতে বাধ্য, এরকম একটা শব্দচয়ন এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা বলেছেন। আমি বলছি না, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব যার নাম মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, তিনিও গতকালকে এটার উপরে একটা ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম পাল্টাতে বলেনি, বাংলাদেশ নামকে পাল্টাতে বলেনি। আমি যেটা এতক্ষণ বললাম, কি বলেছেন, বরং বাংলাদেশের অফিসিয়াল চরিত্র পাল্টিয়ে গণপ্রজাতন্ত্র থেকে গণকল্যাণ করার প্রস্তাব করেছে। কারণ সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো লাগেনি, আমাদের কাছেও এটা ভালো লাগে না। আমরা চাই জনগণ নিজেদেরকে দেশের প্রজা মনে না করে দেশের মালিক ভাবুক এবং দেশের কল্যাণে কাজ করতে সবাই গর্ববোধ করুক। দোষের কি আছে? আপনি কি চান না যে বাংলাদেশে আপনি বাংলাদেশের একজন মালিক হিসেবে গর্ববোধ করেন? তো জনকল্যাণ নয়, একটি রাষ্ট্র গঠনের জন্য একটি রাজনৈতিক দল যে প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনা দেওয়ার পরে যাদের চুলকানি শুরু হয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আসলে আপনারা রাষ্ট্রের কোনো কল্যাণ চান না। এই রাষ্ট্রের কিছু মানুষ আছে যারা রাষ্ট্রটাকে ধ্বংসের জন্যই লিপ্ত থাকে। সমস্যা কোথায় জানেন?
এত বড় একটি গুরুত্বপূর্ণ সংস্কার একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দিয়েছে, এটাই তাদের মূল মাথা ব্যথার কারণ। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, ইসলামিক কৃষ্টি কালচার ফলো করে। তারা রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি নিয়ে কেন চিন্তা করবে? তারা থাকবে মসজিদে, তারা থাকবে আপনার কি বলে মানে মিলাদের মঞ্চে, তারা থাকবে ওয়াজের মঞ্চে। রাষ্ট্র নিয়ে তাদের চিন্তা করার দরকারটা কি? এই চরমনাইয়ের আবার রাজনীতির দরকারটা কি? এই জামাতের আবার রাজনীতির দরকারটা কি? এই ইসলামপন্থীদের আবার রাজনীতির দরকার কি? এই যে একটা হীনমান্যতা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে, এই দেওয়ার কারণেই আজকের আপনি তার এই সংস্কারকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন। অথচ এটার পক্ষে আপনি থাকতেই পারেন, গণপ্রজাতন্ত্রী থাকলে আসলে আপত্তির কিছু নাই। আমি তো এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার কোনো মতামত দেইনি, কারণ আমার তো কোনো রাজনৈতিক, আমি অত বড় বিখ্যাত কোনো ব্যক্তি নই যে আমি একটা দিয়েই ফেলবো, বা আমাকে তো কেউ সংস্কার কমিশনে ডাকেও নি। যদিও ব্যক্তিগতভাবে প্রত্যেকেই ওয়েবসাইটে মতামত দিতে পারবে, সে ভিন্ন কথা। কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন যে মতামতটা দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রমাণ হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন। তারা জানে রাষ্ট্রের কোন শব্দচয়নে রাষ্ট্রের মানুষরা প্রজা হয়ে যাচ্ছে, কোন শব্দচয়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে, কোন শব্দচয়নের মাধ্যমে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে না, এই সবকিছু যেই সংগঠন জানে, তারা তো একটা স্মার্ট সংগঠন। তারা তো বাংলাদেশকে লিড দেওয়ার মতো সংগঠন। তারা তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গার তথ্য জানে, এবং এই জানি বিদায় তারা সংস্কার কমিশনে এত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছে। ভাই, অত্যন্ত সুখবর একটা, বাংলাদেশে 20,000 কোটি টাকা ব্যয় করে একটা উন্নত মানের হাসপাতাল, যেই হাসপাতালকে বামরুনগ্রাদ বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে তুলনা করতে পারেন, তেমন একটা হাসপাতাল বানানো হচ্ছে। কেন? যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে, যাইতে না হয় থাইল্যান্ডে, যাইতে না হয় সিঙ্গাপুরে। বাংলাদেশেই তেমন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন ওই ইউএস কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মুমতাজুর রহমান দাউদ। এই রাজধানীতে যে বিনিয়োগ সম্মেলন হলো 4 দিনে, তারপরে তিনি এই যুগান্তকারী বিনিয়োগ সম্মেলন ঘোষণা করলেন। দেখেন আমাদের চিকিৎসা নিয়ে ভারত কি করলো, ভিসা বন্ধ করে দিল। চিকিৎসা প্রার্থীরা হুন্নে হয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে থাইল্যান্ডে, এখন ই ভিসা করছে, এত বেশি জাম পাইতেছে না। যেখানে 4 দিন 5 দিনে হয়ে যেত সেই ভিসা অর্থাৎ থাই ভিসা এখন 1 মাসও নিশ্চিত না। এমন একটা সংকটের মধ্যে পড়ছে। তো মানুষের তো রোগ চিকিৎসা, এটা তো মানুষের মধ্যে অস্থিরতা যতক্ষণ সে চিকিৎসা না পাচ্ছে। যেহেতু একটা কনফিডেন্স নাই যে বাংলাদেশের এর উপরে, চিকিৎসার উপরে, সুতরাং তারা যদি বিদেশি হাসপাতালটা বাংলাদেশে হয় তাহলে যাবে কেন? শুধু আমেরিকা না, আমি আপনাদেরকে বলি, চীন ওই কুনমিংয়ে কয়েকটা হাসপাতাল তো নির্দিষ্ট করছে, ওখানেই তারা সীমাবদ্ধ না। তারা এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করতেছে, এবং একাধিক হাসপাতালে। প্রথমে আমি যেটা জানি 1000 বেডের, সেটা বিস্তারিত আমি পরে বলবো। মানে এই আমেরিকার হাসপাতাল, চীনের হাসপাতাল যদি বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে যে বিশাল যে স্বাস্থ্য খাতের যেই চাহিদাটা আছে, 30 লাখ প্রতি বছর যায় ভারতে, তাদের আর যাইতে হবে না। উল্টো আমি বলবো যে ওই ভারতীয় রোগীরা বাংলাদেশে আসবে চিকিৎসা করতে। এবং আমার অনুরোধ থাকবে, ভারত যে আচরণটা করতেছে বাংলাদেশের জন্য, সেই আচরণটা ভারতীয় রোগীদের সঙ্গে না করে। এটা হলো মানবতা। যেই মানবিক আচরণটা ভারত আমাদের সাথে করছে না এখন, আমরা যেন সেটা করে ওদেরকে যাতে লজ্জা দিতে পারি। যাই হোক, সেটা পরের কথা। মুমতাজুর রহমান দাউদ ওই আমেরিকান হাসপাতালের উদ্যোক্তা বলছেন, এর ফলে ভারতের চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশে কমে আসবে, বাড়বে রিজার্ভ। আগামী 2026 সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা আছে। চীন যদি ধরে, চীনের কাজ তো বোঝেন, 6 মাস থেকে 1 বছর বেশি লাগবে না, এত দ্রুত করতে পারে। অসাধারণ তাদের টেকনোলজি এবং তাদের মানে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার দক্ষতা, এটা বিশ্বজুড়ে সবাই জানে। দেখেন না, করোনার সময় বিশাল বিশাল তারা হাসপাতাল করেছে রাতারাতি। তো এর পাশাপাশি ওই আমেরিকান উদ্যোক্তা যে মুমতাজুর রহমান, তিনি বলছেন যে এখানে নার্সিং বিশ্ববিদ্যালয় করা হবে। উদ্দেশ্য হলো এখানে প্রশিক্ষিত নার্স, 5000 প্রশিক্ষিত নার্স রপ্তানি করার, অর্থাৎ বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে। খেয়াল করেন, প্রশিক্ষিত নার্স মধ্যপ্রাচ্য জুড়ে, যুক্তরাজ্য জুড়ে, যুক্তরাষ্ট্র জুড়ে, গোটা ইউরোপ জুড়ে যে পরিমাণ চাহিদা, তাদেরকে যদি প্রাথমিকভাবে ইংরেজি এবং তারপর যদি আরবি ভাষাটা শিখাই দেওয়া যায়, মাশাআল্লাহ। এখন তো আমাদের সর্বশেষ 3 বিলিয়ন আসলো, আমি বিশ্বাস করি এইটা 10 বিলিয়ন মার্কিন ডলার আসা কোনো ব্যাপারই না। এখন সবগুলো নির্ভর করবে ধারাবাহিকতাটা যদি চলে, এবং আমার মনে হয় ধারাবাহিকতা থাকবে। ইউনূস সরকারের সঙ্গে জামাত বা বিএনপির কোনো ইয়ে নেই। যারাই আসুক রাজনৈতিক সরকার, তারা বর্তমান যে বিনিয়োগ পরিকল্পনা, যে মানুষগুলো যেগুলি করছে, তাদেরকে তো রাখবেই, বাকি কাজটাও কিন্তু ধারাবাহিকভাবে আগাবে। ফলে হতাশার কোনো কিছু নাই, এখন ধৈর্য ধরে কিছু সময় পার করা, ইনশাল্লাহ বাংলাদেশের খোল নলচে পাল্টে যাবে। বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই, যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখে ঢাকা শহরে। আমি কেন বলছি স্বাধীনতার 53 বছরে এরকম সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম বাংলাদেশে আমি কারো মুখ থেকে হতে শুনিনি, দেখিনি, এবং বাংলাদেশের জনগণও দেখিনি। আপনারা জানেন, আমরা সকল বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে, সে যে দল, যে মত, যে আদর্শের, যে ধর্মের হোক না কেন, সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিশ্বের সকল মুসলমান। কিন্তু আজকের মুসলমানরা বিভিন্ন জায়গায় নিগৃহীত। বিশেষ করে এই মুহূর্তে আমরা সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছি
যখন দেখছি একজন শিশু তার দেহকে আকাশে উঠতে হচ্ছে, মানবতা তখন আসলে কোনো জায়গায় বিন্দুমাত্র আছে বলে আর মনে হয় না। আজকের বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে এমন একটি ইস্যুতে, সারা বাংলাদেশের সকল ঘরানার আলেমরা ঢাকা শহরে উপস্থিত হচ্ছে, যেটা আসলেই আপনাকে আনন্দিত করবে, অনুপ্রাণিত করবে। এবং আমরা যে চাইলে অনেক কিছু পারি, বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ প্রয়োজনে, দেশের স্বার্থে আমরা যে সবকিছুই করতে পারি, তার প্রমাণ হবে এই 12 তারিখে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সম্পাদক, মজলুম সাংবাদিক জনাব ডক্টর মাহমুদুর রহমান স্যার এবং আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, একজন মানবদরদী নেতা শায়েখ আহমদুল্লাহ সাহেবের সরাসরি নির্দেশনায়, তত্ত্বাবধানে, পরিচালনায় এবং তাদের আন্তরিকতার কারণেই তারা নীরবে নিবৃত্তি থেকে বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে একটি ওপেন স্পেস তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে তারা সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবং 12 তারিখে যেটা শাহবাগ থেকে হওয়ার কথা ছিল আপনার মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত, কিন্তু সেটাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকলে সেই প্রোগ্রামটা অভিমুখ হবে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই জন্যই করছি, বর্তমানে এই সরকার, আমাদের সরকার, এই সরকার জুলাই বিপ্লবের পরবর্তী একটি সরকার, এই সরকারের সকল ভালো দিক আমাদের সহযোগিতা করা উচিত বলে মনে করি। বাংলাদেশে যেহেতু এখন বিজনেস সামিট চলছে, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল প্রায় 550 জন নাগরিক এই দেশে অবস্থান করছে এবং 50টি রাষ্ট্রের অধিক মেহমান এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলে সেই দিক বিবেচনা করে সরকারকে সহযোগিতার উদ্দেশ্যেই স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমরা শাহবাগের পরিবর্তে এটাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আমাদের এই যাত্রা, পদযাত্রা, আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে সকল ঘরানার সকল আলেম, সকল সামাজিক ব্যক্তিত্ব, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্নভাবে যারা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন ধরনের সেলিব্রিটি যারা রয়েছেন, শিক্ষক, সুধী, ছাত্র, পীর, মাশায়েখ, ইসলামপন্থী রাজনৈতিক দল, স্বাভাবিক রাজনৈতিক দল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল ঘরানার আলেমরা, সকল ঘরানার পীর সাহেবরা এখানে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। ঢাকা শহর কেমন হবে, কিরকম ঢাকা শহরের চিত্রটা হবে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। অতএব 12ই এপ্রিলের এই স্মৃতি বিজড়িত একটি জায়গায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য, কারণ আপনাকেও সাক্ষী দিতে হবে আমরা মজলুমের পক্ষে, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে, আমরা নিপীড়িত মানুষের পক্ষে, আমরা সকল অনাচারের বিরুদ্ধে, আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে, আমরা বিশ্বের বিভিন্ন মানুষকে যারা যেখানে নির্যাতিত করছে, অবহেলিত করছে। নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার, এটাতে কোনো ভুল নেই। আর গতকালকের যে বিজনেস সামিট ছিল, সেখানে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল, বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী 2035-এ কেমন বাংলাদেশ হবে, এই ভিডিও দেখার পরে জনমনে এটার একটা পজিটিভ ইফোর্ট বা পজিটিভ ইফেক্ট কিন্তু পড়েছে। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি বলছিলেন যে রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো 5 বছর থাকুক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিসের পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল, একটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা, এরপর ফেসবুকে বেশ কিছু গ্রুপে, বেশ কিছু আইডি থেকে একটা জনমত তৈরি করা হয়েছে। ইভেন আমার পরিচিত অনেকেই, তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতা দেখতে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা, তিনি একাই একটা প্ল্যাটফর্ম, তিনি একাই একটা ক্যারেক্টার, একাই একটা ব্যক্তিত্ব, যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে। আমিও বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্র ক্ষমতায় একটা লম্বা সময় থাকেন, তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে। রাজনৈতিক সরকার কর্তৃক হয়তো এত সহজে পরিবর্তন হবে না, কেননা আমরা যারা আছি রাজনৈতিক দলের কর্মীরা, আমরা মোটামুটি ঠিক করে নিচ্ছি যে আওয়ামী লীগ যাওয়ার পরে সিএনজি স্ট্যান্ডটা যেটা আছে, এটা কে দখলে নিব, আওয়ামী লীগ এই জায়গাতে রাস্তায় চাঁদা তুলতো, এটা আমরা কারা নিব, বালুমহল কে ভাগাভাগি নিব, জলমহল কে ভাগাভাগি নিব, পাসপোর্ট অফিসের ধান্দাটা কার দখলে যাবে, বাজারের ইজারা কোন গ্রুপ খাবো, আমাদের চিন্তা এতটুকুই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস 2035-এ বাংলাদেশকে কেমন দেখাবে, এখানের জীবনমান কেমন হবে, 2035 সালে বাংলাদেশ কোথায় যাওয়ার চিন্তা করবে, পাওয়ার প্ল্যান নিয়ে চিন্তা করবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে। কিন্তু একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে এই জিনিসটা আসলে কিন্তু কষ্টকর। আমরা যে দলই করি না কেন, একজন ব্যক্তিত্ব হিসাবে, একজন ক্যারেক্টার হিসাবে, ওয়ার্ল্ড ক্লাস ভিশনারি ব্যক্তিত্ব হিসাবে আপনি দেখেন উনি যে জায়গায় বিলংস করেন, বাংলাদেশের ইতিহাসে কেউ ওই জায়গাতে কখনো যাইতে পারে কিনা সন্দেহ আছে, এ পর্যন্ত যায় নাই। সেই জায়গা থেকে তানার হিসাবটা আলাদা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।